সপ্তমীর সকাল, গুড মর্নিং। আর এখন হচ্ছে একটু রান্না বান্না করবো, করে তারপরে ঠাকুর দেখতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি তোমার ষষ্ঠীর ব্লগ দেখেছিলে, তারপরে আর পুজোর কোনো ব্লগ দেওয়া হয়নি। তো এটা ছিল সপ্তমী দিনটা সকাল সকাল একটু তড়কা বানিয়ে নিচ্ছিলাম। তো তড়কা রুটি খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে। তো আজকের ডেস্টিনেশন ছিল বনগা। তো আমরা তো সব কটা যেহেতু ফাঁকায় ফাঁকায় মানে একদম দেখে নেবো, তার জন্য কিন্তু সব কটা প্ল্যানই সকালের দিকেই রেখেছিলাম। তোমরা যারা আগে আমার ষষ্ঠীর ব্লগটা দেখেছো তারা অলরেডি দেখেইছিলে যে আমি অলরেডি রানাঘাট, তারপরে বাতকুল্লা, তাহেরপুর, ওদিকে তোমার চাকদা সবগুলোরই মোটামুটি পরিক্রমা দিয়েছিলাম তোমাদের সাথে, যতটুকুনি আমরা দেখেছিলাম তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছিলাম। তা সেদিন তো প্রচণ্ড কাঠফাটা রোদ ছিল, মানে আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার মাথা যন্ত্রণা না শুরু হয়ে যায়। তো বাইকে গেলে কিছুটা হাওয়া লাগে, সেই কারণে কিন্তু কিছুটা রিলিফ পাচ্ছিলাম। তারপরে যেতে যেতে প্রথম মাঝে একটু গাড়িতে হাওয়া দেওয়ার জন্য দাঁড়ালাম একটা দোকানে। তো সেখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখো, ওরা জাল পেতে রেখেছে, তার মধ্যে না অনেক মাছ উঠে আসছে। আর এরকম জিনিসগুলো তো আমি ছোটোবেলা থেকে বহুত দেখেছি, কিন্তু এখন আর যেহেতু চারিদিকে পুকুর বন্ধ হয়ে গেছে, সাধারণত এই জিনিসগুলো আর দেখা হয় না। আর আমাদের নিজস্বও পুকুর ছিল, যার ফলে কিন্তু আগে আমরা প্রচুর প্রচুর মাছ ধরতাম, কিন্তু এখন সেগুলোকে সত্যি খুব মিস করি। মানে যদিও আমরা গ্রামের থেকেই বড় হয়েছি, কিন্তু যেহেতু এখন আমাদের পুরোটা গ্রাম নেই, সব মফস্বল হয়ে গেছে, মানে মফস্বল থেকেও বলবো শহর হয়ে গেছে বেশি। তো যার ফলে কিন্তু সেই জিনিসটাকে কিছুটা হলেও মিস করি। দেখো, কথায় কথায় কিন্তু চলে এসেছি বনগাঁতে। আর বনগাঁ ঢুকতেই যে বড় পুজোটা পড়ে মাঠের, তো সেটাকে আমরা বললাম যে ফেরার পথে একদম লাস্ট দেখব, যার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছিলাম একদম মানে ব্রিজ ক্রস করে আর কি ওপারের দিকে। ওপারেও কিন্তু বেশ বড় বড় কয়েকটা পুজো হয়। তো রাতের বেলা আসলে তো প্রচণ্ড লাইটিং, মানে খুব সুন্দর দেখা যায়। কিন্তু আগেই তো বললাম লাইটিং দেখতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের এরকম অনেকবার হয়েওছে যে লাইটিং দেখার চক্করে যা কি নাজেহাল অবস্থা হয়েছে। আর দেখো, এই ব্রিজটা দিয়ে আমি যতবারই যাই না কেন আমার যে কি ভীষণ ভালো লাগে, সবসময় মনে হয় নতুনত্ব একটা কিছু লাগে। বনগাঁ কিন্তু আমাদের বাড়ির থেকে মানে রাস্তা ভালো হয়ে যাওয়ার পরে ওই মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ফাঁকা থাকলে, যেহেতু পুজোর সময় একটু ভিড়ভাট্টা থাকে। তো যেতে যেতে মোটামুটি 40-45 মিনিট লেগে যায়। আর বনগাঁ শহরটাকে যে আমার কি ভীষণ ভালো লাগে, মানে এত সাজানো গোছানো ওয়েল প্ল্যান্ড একটা সিটি, কিন্তু পুজোর সময় গেলে একটু ভিড়ভাট্টা থাকে, তো সেটাকে অ্যাভয়েড তো করতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই ক্লক টাওয়ারটাকে দেখলে না আমার যে কি ভালো লাগে। আর জানো তো মানে চারিদিক সে তখন পুজোর সময় এত ভিড়ভাট্টা ছিল, এত ভিড়ভাট্টা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমেই যে ঠাকুরটা দেখতে চলে এসেছি, এটা ছিল আয়রন গেটের পুজো, মানে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো। তো ভীষণ সুন্দর করেছিল। আর দেখো ওয়েদারটার সাথে মন্দিরটা এত সুন্দর লাগছিল, মানে চোখের সামনে, মানে ওই রোদেও মনে হয় চোখ ধাঁধিয়েও যাচ্ছে, আবার এই মণ্ডপ দেখেও মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো বেশ কিছু পিকচার ক্লিক করে নিলাম আমার সামনে দাঁড়িয়ে, আর পিকচারগুলো এত সুন্দর আসছিল। তারপরে কিন্তু যাচ্ছিলাম ভেতরের দিকে। তোমরাও চলো যাই ভেতরের দিকে। আর জানো তো, অন্যবার আমি সত্যি বলছি পুজোর ড্রেস পরাই হয় না, কারণ আমরা কোনোবার পুজোতে কিন্তু পুরোটা এইখানে থাকা হয় না। কিন্তু এবারই অনেক বছর পর এমন হলো যে এই পুজোতে ছিলাম, তাই ড্রেসগুলো টুকটাক পরা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা সাথে থাকো, তো আমি যতটা দেখবো তোমাদেরকেও শেয়ার করতে থাকবো। আর সেদিন যে কি গরম ছিল, আমি তো ওখানে গিয়ে ভেতরে একটা ফ্যান পেয়েছিলাম, আমি তো ওখান থেকে আর মনে হচ্ছিল না বেরোই। তো দেখলাম মন্দিরটাকে খুবই সুন্দর করেছিল, আর ভেতরটা দেখো মানে কোনো মন্দিরের থেকে কম কিছু লাগছে না। আর সত্যি বলছি, মায়ের রূপ দেখলে তো মানে তাকিয়েই থাকতে হয় মুগ্ধ হয়ে। তো দেখো, তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল, আর বনগাঁয় কারা কারা গেছিলে, আর যারা বনগাঁ থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করে করা, সত্যি মানুষ কতদিন ধরে এই কষ্ট করে করে এই জিনিসগুলো বানায়। তো আমরা গিয়ে তো সাময়িক দেখি এটা যে এত সুন্দর হয়েছে বা এটা এরকম একটু বেটার হতে পারতো, কমেন্ট করে দিই। কিন্তু সত্যি যারা এর পেছনে মানে অনেক দিন ধরে কাজ করে, তাদের যে কতটা কষ্ট থাকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছ, দেখে তারপরে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর সেদিন তো বললামই প্রচণ্ড রোদ ছিল, রোদকে উপেক্ষা করেও যে এত মানুষের ভিড়। আর এটা ছিল সপ্তমীর দিন সকাল, মানে এখনই যদি এরকম অবস্থায়, রাতের বেলাগুলো তো কি হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে না মানে ওই মন্দিরটা দেখার পরে যখন আমরা ফিরছিলাম ব্যাকে, তো এরকম একটা মাতৃশক্তির উপরে থিম করে একটা পুজো হয়েছে, অসাধারণ কারুকার্য ছিল। আর এইটা দেখে নিয়ে
তারপরে গেছিলাম যে মণ্ডপটায়, সেই মণ্ডপটা আমার এবারের পুজোর সব থেকে মন কেড়ে নিয়েছে। আর এই পুজোটাও কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। মানে কাজগুলো যে এত সূক্ষ্ম ছিল কি বলবো, মানে সামনে থেকে বলছি তো, মানে না দেখলে চোখকে বিশ্বাস করানো যায় না। অনেক বছর পরে বনগাঁর পুজোগুলো খুব সুন্দর দেখলাম। আর আমি সত্যি বলছি থিমের পুজো খুব একটা বুঝি না। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আমি আগেও বলেছি থিমের পুজোর থেকে আমার এমনি নর্মাল যে মানে পুজোগুলো হয় সেগুলো অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই থিমটা আমার এবছর পুরো মন কেড়ে নিয়েছে। যারা সামনে থেকে দেখে নিয়েছো তারা তো জানোই। এটা ছিল নারী শক্তির ওপরে। শুধু নারী শক্তি না, নারীরা সমাজের কিভাবে বাহক হিসাবে কাজ করে, কিন্তু সেই নারী আজকের এই বর্তমান সমাজে কতটা অবহেলিত বা নির্যাতিত সেটাকেও কিন্তু এখানে উপস্থাপন করেছে। এত সুন্দর করে করেছে যে মানে গায়ে পুরো কাটা দিয়ে দেয়। সামনে থেকে যখন তুমি খুব নিখুঁতভাবে এটাকে দেখবে, মনে হবে যে না, আমরাও যারা নারী তারা তো অবশ্যই বুঝবো, কিন্তু যারা প্রকৃত পুরুষ তারাও কিন্তু এই দুঃখটা বুঝতে পারবে যে চারিদিকে এই অভয়ার মতো যে কত মেয়েরা এরকম নির্যাতিত হচ্ছে। যাদের নামে চলছে এক নাটক, তো তারই কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরেছিল। আর এই থিমটা এবার আমাদের চাকদা ইউথ ক্লাবও হচ্ছে কালী পুজো। তোমরা যারা মিস করে গেছে তারা অবশ্যই দেখো, আশা রাখছি ভালো লাগবে। এরপর চলে গেছিলাম বনগাঁর আর একটা বড়ো পুজো, যেটা একটা মাঠের ভেতরে হয়। এর অপোজিটে একটা কালী মন্দির আছে, তো ওই পুজোটাও আমরা প্রত্যেক বছর দেখি। মানে বনগাঁয় আমরা 3-4টে বড় বড় পুজো দেখি, তার মধ্যে এটাও একটা। তো এখানেও খুব সুন্দর একটা মন্দির বানিয়েছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর লাইট দিলে তো এটার এফেক্টটা তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর হবে। কিন্তু যে কথাটা বলার, যে আজকে আমরা বলি যে নারী পুরুষ সবাই সমান, কিন্তু এই কথাটা কি সত্যিই মানে ঠিক? এখনকার সমাজে আমরা নিজেদেরকে অনেক মডার্ন বলে গণ্য করি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কি ঠিক কি ভুল, তোমাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, তোমরা কমেন্ট করবে। তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর চারিদিকে ঠাকুরদের বিভিন্ন দৃশ্য, মানে শিব পার্বতীর বিভিন্ন দৃশ্য তুলে ধরেছে। আর ভেতরটা দেখে আমার মনটা পুরো কেড়ে নিয়েছে। দেখো, মনে হচ্ছে সেই রাজস্থানের সেই কারুকার্যের কথা আমার মনে পড়ে যাচ্ছে। অসাধারণ কাজ, আর কালার কম্বিনেশনটা ছিল অসাধারণ। ঠাকুরটা মানে তার সাথে একদম মানানসই, পুরো মন কেড়ে নিয়েছে। কাজের দিক থেকে যদি বলো, আমার এই প্যান্ডেলের ভেতরটা বেস্ট লেগেছে। অসাধারণ একটা কাজ ছিল। তারপরে কিছুক্ষণ দেখার পরে খিদে পেয়ে গেছিলো, মানে ঠাকুর দেখার পরে। তো দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এই দাদা আমাদেরকে দিয়েই কিন্তু উদ্বোধন করলো, সবে দোকানটা খুলেছিল। খুব সুন্দর করেছিল ফুচকাটা, তো বেশ জমিয়ে খেয়ে নিলাম। নিয়ে তারপরে যাচ্ছিলাম, যেটা বলেছিলাম ঢুকতেই প্রথমে, যে লাস্টে এই পুজোটা দেখবো, সেই বড় পুজোটার দিকে। তো যেতে গিয়ে দেখো কত ভিড়ভাট্টা। আর এই মন্দিরটাও অসাধারণ করেছিল, কিন্তু এন্ট্রান্সটা সেই মুহূর্তে খোলা ছিল না কোনো একটা কারণবশত। তো পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছিল, কারণ ওই ভেতরে একটা সুন্দর রাধারানীর মূর্তি ছিল। তো সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো যতটা হয় তোমাদের সম্ভব দেখানোর চেষ্টা করছি। কয়েক বছর ধরে কিন্তু বনগাঁর পুজো সেরকম বড় হচ্ছিল না, কিন্তু এবারের পুজোগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। যারা অলরেডি দেখে নিয়েছো তারা তো জানোই, আর যারা দেখোনি অবশ্যই আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে মোটামুটি বড় পুজোগুলো তোমরা কভার করতে পারবে। আর এই যে দেখো ভেতরে কি সুন্দর করেছে, এই যে দেখো ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছিল মানানসই করে। তো জানো তো, ছোটোবেলায় আমাদের দুর্গাপুজো আসলে একটা অন্যরকম এক্সাইটমেন্টই থাকতো। এই দিন এই ড্রেস পরবো, আর এর মাঝে দেখো কার সাথে দেখা হয়ে গেল পূজা মণ্ডপে, গোপুসোনার সাথে। তো যেটা বলছিলাম, মানে আগে প্রচণ্ড একটা ক্রেজ ছিল যে এই দিন এই ড্রেসটা পরবো, এই দিন এটা সাজবো গুজবো। এখন মনে হয় কি এক ড্রেসেই পুরো পুজো কাটিয়ে দিই, নতুন ড্রেসগুলো না পরলেও চলে। আর সত্যি কথা বলতে পুজোয় এখন আমরা তেমন কেনাকাটি করিও না, ওই সারা বছর টুকটাক কেনাকাটি চলে, তো সেখান থেকেই কোনো একটা পরে নিলাম। বিশেষত পুজোর পারপাসের জন্যই কিছু কেনা হয় এমনটা নয়। তোমাদের কার কার এরকম এখন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানি। আমার তো এটা খুবই হয়, মানে এক ড্রেস পরছি তো পরছি। এখন প্রচুর ড্রেস রয়েছে, আগে একটা ড্রেসকেও মনে হয় কত একটা মূল্য লাগতো, মানে মনে হতো কি তখন অল্প কিছু ড্রেস ছিল, সেগুলোকেই মানে কোনটা কোন দিন পরবো অর্গানাইজ করতে ব্যস্ত হয়ে পড়তাম। আর এখন এত থেকেও
সত্যি সেই আনন্দটাও নেই আর পড়ার সেই মনটাও নেই। হয়তো সেটা বয়সের জন্যই হচ্ছে, মানে মনে হয় কি শুধু একটু বেরিয়ে পড়বো, যা কিছু পড়ি না কেন। তো নিজেকে ভালো রাখার জন্য আর কি সাজগোজ। টিজের বাচ্চারা বোধহয় এই ফিলিংসটা অনুভব করতে পারবে। এই যে কথায় কথায় দেখো চলে আসলাম বাড়িতে, আর সকালের পর্ব কিন্তু এখানে হয়ে গেছি। এখন আর হাফ রেডি হওয়া বাকি। এটা হচ্ছে আমার সপ্তমীর রাতের লুক। এই যে শাড়িটা পরেছি, শাড়ি এমনিতে পরা হয় না, তোমার বড় বড় শাড়িগুলো নিয়ে নিয়ে শুধু রেখে দাও জমিয়ে জমিয়ে, তো আজকে একটা পরলাম। তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো গিয়ে যাবো এখন, আমরা একটু বেরোবো গাড়ি নিয়ে, আর রাতে আসার সময় ইচ্ছা আছে কল্যাণী কাঁচপাড়া ঠাকুরগুলো দেখা যাক কতটা কী হয়, তোমার সাথে সবই শেয়ার করবো, সঙ্গে থেকেও। সকালের পর্ব তো ওখানে শেষ হলো, মানে বিকেলবেলার দিকে। তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে আমি আর আমার বর মিলে গাড়ি নিয়ে যাচ্ছিলাম নৈহাটিতে। তো কেন যাচ্ছি নৈহাটিতে, আমার পিসেশ্বরীর ছেলেকে নিয়ে একটু ঘুরবো ফিরবো। আমার দেওরকে তো তোমরা আগেও দেখেছো, তো ওকেই নিতে। এই যে আমাদের দুজনের আজকের সাজগোজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন যদি একটু অন্ধকার তো ঠিক আছে চলো। জানো তো এত শাড়ি জমে গেছে, আমার শাড়িগুলো পরাই হয় না। তো আমার বরমশাই বলছে এবার পুজোয় তুমি শুধু শাড়ি পরেই ঘুরবে, না হলে আর শাড়ি টাড়ি কেনার দরকার নেই। তো সত্যি বলছি পরতে ভালো লাগে, কিন্তু ক্যারি করেই চলাফেরাটা খুব সমস্যার বলেই পরা হয় না। শাড়ি পরতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তো তাই জন্য কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো ওর আমাদের এই চাকদাতে আসার কথা ছিল, মানে আমার দেওরের, কিন্তু ও কাজের ছুটি পায়নি, তার জন্য আসতে পারবে না, তাই আমরাই চলে গেছিলাম ওর কাছে। দুজনে মিলে উঠে পড়েছি, যে পিতুকে নিয়ে নিয়েছি কিন্তু অলরেডি আমরা নৈহাটি থেকে পিক করে নিয়েছি। ভাবছিলাম একটা ঠাকুর দেখতে যাবো, যা হয়ে ওঠেনি, কারণ এত ভিড় এত ভিড়। এবার দেখা যাক কোথায় যাই আমরা। তো চলো সাথে থাকো। এখন চলে এসেছি দ্য বেঙ্গল ধাবায় পার্কিংয়ে। পার্কিং করে নিলাম গাড়ি ফাড়ি, এবার যাবো ভেতর দিকে, খাওয়া দাওয়া করবো। এই যেই নি কাছাকাছি কোথায় যাওয়া যায় ওদের বাড়ির, তো সবাই মিলে পরে ডিসাইড করলাম যে এখন আর এত ভিড়ে ঠাকুর দেখতে না গিয়ে চলো বেঙ্গল ধাবায় যাওয়া যাক। আমার সে দেওয়ার আগে যাই। যাচ্ছি রুফটপে, দেখতে পাচ্ছি কুপন নিয়ে নিয়েছি, মানে লেডিস ফ্রি, আর দুজনে 600 টাকা, মানে পার পার্সন 300 টাকা করে নিয়েছে। আর ডিসপ্লে গেলে ওটাতে ছিল 500 করে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু একটা নিয়েছিলাম মালাই টিক্কা কাবাব, তারপরে বিরিয়ানি, আরও কিছু কিছু নিয়েছিলাম। তো আমরা চুজ করেছিলাম রুফটপটা। আর এমনি সময় কিন্তু কোনো টাকার চার্জ হয় না, কিন্তু এখন যেহেতু পুজো সেই কারণে কিন্তু মানে টাকাটা নেওয়া হচ্ছিল। লেডিসদের ফ্রি ছিল, আর ওদের 300 টাকা করে, ডিস্কে গেলে 500 টাকা করে পার পার্সন। দেখতেই পেয়েছো খাওয়া দাওয়া করে নিয়ে খুব হইহুল্লোড় করছিলাম, অনেকক্ষণ হইহুল্লোড় করে। তো ও বললো বৌদি ভাই চলো একটা ঠাকুর দেখি অন্তত। তো আমার সাথে ওর বন্ডিংটা খুব ভালো, তাই জন্য কিন্তু আমাদের মধ্যে বেশ জমে। তো বললো চলো বৌদি ভাই কল্যাণীর অন্তত একটা ঠাকুর দেখি। আমি বললাম লুমিনাস ক্লাবেরটা দেখবো না, রথতলারটাই দেখি। কিন্তু গিয়ে যে অবস্থা দেখলাম, গাড়ি প্রথমত তো গাড়ি পার্কিংয়ের জায়গায় পাচ্ছিলাম না, যাও বা পেলাম অনেকটা দূরে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। মানে আমাদের তো যাওয়ার ইচ্ছেই ছিল না, শুধুমাত্র আমার দেওরের জন্য যে না আমরাও একটা ঠাকুর দেখি। তোমায় তো আগেই বলেছি ভিড়ভাড়টায় ঠাকুর দেখতে আমাদের কারোরই পছন্দ হয় না, আর এত লাইন দিয়ে এত হ্যাপাজার্ড, লোকে লোকারণ্য, মানে রাত কে বলবে, যত রাত তত ভিড় বেশি। লোকে আগে ভাবতো যে রাত হলে ভিড় কম হয়, কিন্তু যত রাত্রে বাড়ে ততখানি ভিড় বাড়ে। ঠাকুর দেখতে গেলে কষ্ট করতেই হবে। লাইন দিয়েছি কোথায় আর মণ্ডপ কোথায়, সত্যি লাইন দিতে দিতে অবস্থা খারাপ। দূর আর কি চোখ যাচ্ছে, মানে শুধু লোকে লোকারণ্য। দেখো মানে আমরা তো ভাবছি আজকে রাত না কভার হয়ে যায়, মানে পরে মনে হচ্ছিলো যে ডিসিশনটা কি ভুল নেওয়া হলো। মানে ভাবছিলাম যে ওখান থেকেই বাড়ি চলে গেলে ভালো হতো, যেহেতু পরের দিন আবার অষ্টমী ছিল, সকাল সকালে উঠতেও হতো। কিন্তু যখন মানে মণ্ডপটার কাছে গেলাম এত সুন্দর লেগেছিল, মনে হচ্ছিল না কষ্টটা বৃথা যায়নি। তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো রথতলার প্যান্ডেল তারা তো জানো। আর লাইটিংয়ে অসাধারণ দেখতে লাগছিলো। আমি তো আগেই বলেছি যে রাতের বেলার মানে যে চিত্রটা অন্যরকমই হয়, যদিও তার জন্য অবশ্যই কসরত করতে হয়। আর দেখো এনারা সারা বছর কত কষ্ট করে ডিউটি করে, মানে পুজোর সময়ও ছুটি নেই এনাদের। আর কেমন লাগছে যারা দেখোনি রথতলার প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও। আর তখন বাজে রাত প্রায় 2-2:30, মানে সাধারণের লাইন, এটা কি ভিড়। তো যেহেতু আমরা 3জন ছিলাম, বেশ হাসি ঠাট্টা করতে করতে টাইমটা কীভাবে কেটে যাচ্ছিলো
বোঝাই যাচ্ছিল না। আর আমি যেহেতু শাড়ি পরেছিলাম, আমি শাড়ি পরে এই ভিড়ভাট্টার মধ্যে সত্যি ভীষণ কষ্ট হয়, কিন্তু তাও ভালোই লাগছিল। দেখো এই যে মন্দিরটা কাছ থেকে দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু একটাই সমস্যা, ভেতরেও যা ভিড়, মানে গিয়ে দাঁড়ানোই যায় না, মানে মনে হয় যে চট করে দেখে চট করে বেরিয়ে যেতে হয় এত কষ্ট করার পরে। দেখো ভেতরের অবস্থাটা দেখে বুঝতে পারছো যে কীরকম ভিড় হয়েছিল আর কি সুন্দর হয়েছিল মন্দিরটা। মানে চারিদিকে ফোনে পুরো দেখাই যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। শুধু মাঝখানটা ভিআইপিদের জন্য করে দিয়েছিল, ওখানটা একটু ফাঁকা ছিল, আর বাদ বাকি সাইডগুলো প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা কোনো মতে কিন্তু পিকচারগুলো ক্লিক করেছিলাম, ভিডিওগুলো খুব সুন্দর লেগেছে। মানে মনে হচ্ছিলো যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু তার কোনো উপায় ছিল না, কারণ ঘেমে টেমে অবস্থা একাকার হয়ে যাচ্ছিল। মানে ভিড়ে এদিকে ঠেলা খাচ্ছি তো ওদিকে যাচ্ছি, এদিকে ঠেলা খাচ্ছি তো ওদিকে যাচ্ছি। সেই অনেক দিন আগের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, যখন বন্ধুদের সাথে প্যান্ডেল হপিংয়ে বেরোতাম, সেই দিনগুলো বেশ আলাদাই ছিল। আর মায়ের রূপটা দেখো কত না সুন্দর, চারিদিকটা খুবই সুন্দর। তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও একটা। দেখো আমাদের অবস্থা, মানে আমি তো পুরো শাড়ির আঁচল দিয়ে শুধু ঘামই মুছে যাচ্ছিলাম। দেখো আমাদের কিন্তু এনার্জির একটুও কমতি নেই, মানে সঙ্গে যদি মনের মতো আমার পার্টনার থাকে তাহলে কিন্তু পুজো দেখার মজাটাই আলাদা। তো অনেক কষ্ট করে আমরা আমাদের ছবিগুলোকে ক্যাপচার করেছি, তারপরে মায়েরও অনেকগুলো ক্লিপস নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আর একটা মজার বিষয় হলো, বাইরে যেতে গিয়ে পরে মেলা, মানে যেটা একদম মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা। আমি তো এখান থেকে 2-4টে কানেরও কিনে নিয়েছিলাম। কমিটিরা ভেবেচিন্তেই সব কিছু করে, মানে মানে বাইরে বেরোনোর জায়গাটাও এমন করেছে মেলার ভেতর দিয়ে। তারপরে গরমে মানে আইসক্রিম খেয়ে যেন প্রাণে একটু শক্তি ফিরে পেলাম, এত গরম লাগছিল। আর চারিদিকে প্রচণ্ড ভিড়ভাট্টা। তারপর আমাদের অবস্থা এই যে, আর সাজবো যার ভালো লাগছে না, এবার মনে হচ্ছে কতক্ষণে সারা প্যান্ডেলে জানি না কী করবো, ভীষণ কষ্ট। জানো তো আমরা একটা মিসগাইড হয়ে একটা খুব সুন্দর জায়গায় চলে গেছিলাম, কল্যাণীর এই যে 9A ব্লকের যে পুজোটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়, অনেকে জানে না। দেখো অসাধারণ একটা প্যান্ডেল করেছিল। মানে আমরা লুমিনাস ক্লাব, রথতলার পুজো তো জানি, কিন্তু 9A ব্লকের পুজোটা খুব কম লোকই জানে, যার ফলে ভিড়ভাট্টাও তুলনামূলক একটু কম ছিল। কিন্তু আমার পুজোটা অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু জানো তো আমি একটা জিনিস খেয়াল করলাম, কিছু বড় বড় ইউটিউব চ্যানেলও কিন্তু কিছু কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকে। কারণ আমি একটা ইউটিউব চ্যানেলের ইনফরমেশান দেখেই কিন্তু এখানে ঠাকুর দেখতে গেছিলাম। যদিও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু ওরা যে থিমটার কথা বলেছিল এখানে গিয়ে দেখছিলাম একটা পুরোপুরি অন্যরকম থিম হয়েছে। তো ওর সাথে কিন্তু রিলেট করা একদমই যাচ্ছে না। তো কাজগুলো দেখো অসাধারণ, আর ঝাড়বাতিটা তো দারুণ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এবছর মিস করে গেছো, এর পরের বছর থেকে কিন্তু 9A ব্লকের পুজোটা মানে কল্যাণীর অবশ্যই দেখো তোমরা। তো আমরা এই দুটো পুজোই দেখেছিলাম, কিন্তু এই দুটো পুজো দেখার পর অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমার দেওয়ারও পরের দিন কাজ ছিল, সেই কারণে কিন্তু আমাদের আবার ফিরতে হতো, যার ফলে আর পুজো দেখা হয়ে ওঠেনি। তো এই দুটো পুজো দেখেই কিন্তু আমরা বাড়ির দিকে ফেরত আসছিলাম। তো কেমন লাগলো আমাদের পুজো পরিক্রমা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমরা ফেরার পথে খুব হই হুল্লোড় আনন্দ করলাম, ওকে ছাড়তেও বেশ ভালো লাগছিল না, তবুও সবার তো কাজে ফিরতে হবে। আর পরের দিন যেহেতু অষ্টমী ছিল, আমাদেরও বাড়ি ফিরতে হতো। এই যে দেখতে পাচ্ছ, ওকে আমরা বাই বাই করে তারপরে কিন্তু বাড়ির দিকে আসবো। আসতে পারলে না তো কী হয়েছে, আমরাই চলে গেলাম ওর কাছে, আর সবাই মিলে বেশ আনন্দ মজা করে একটা রাত কাটালাম। এটাই অনেকটা। সত্যি কথা, কে কখন ভবিষ্যতে কোথায় থাকবে কোনো ঠিক থাকে না। এই যে সময়গুলো পাওয়া যায় একসাথে কাটানোর, এগুলোই যেন সব থেকে মূল্যবান সময় হয়ে দাঁড়ায়। তো এরপরে তো দেখো আমরা দুজনে মিলে মস্তি করতে করতে বাড়ি ফিরছি। অনেকটা রাত হয়ে গেছে, কালকে অষ্টমী আছে, মানে অষ্টমী পড়ে গেছে অলরেডি আর কি, সপ্তমী শেষ। তো পিতুকে বাড়ি ছেড়ে এখন আমরা দুজনে গান শুনতে শুনতে ফিরছি। রাত, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, চারিদিকে শুধু আলো জ্বলছে। তো ভীষণই ভালো লাগে এরকম চারিদিকটা রাতের বেলায় এরকম কিন্তু ড্রাইভ করে যেতে বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টোলের কাছে। তো আজকে আপাতত এখানেই, চলে আসছি খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে, সঙ্গে থেকো। আর তোমরা কিন্তু ভিউ করছো কিন্তু কোনো কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, অবশ্যই সেগুলো করে দিও, তাহলে ভালো থাকবে। আজকের পর্যন্ত